হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি হাজির হয়েছি 2023 সালে রিলিজ হওয়া একটি ক্রাইম থ্রিলার মুভি আসালু নিয়ে। এই মুভিটির সাসপেন্স এবং টুইস্ট আপনাকে পুরোটা সময় বুঁদ করে রাখবে। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা বন্দনা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে একজন ফরেন্সিক প্যাথোলজি প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট। আর প্রফেসর তাদেরকে অনলাইনে ক্লাস নিতে চাচ্ছে, কিন্তু প্রফেসর আসার আগেই সবাই ভিডিও কলে জয়েন করে এবং তারা গল্প শুরু করে দেয়। বন্দনাও সেই অনলাইন ক্লাসে জয়েন করেছে। আর এর কিছুক্ষণ পরে প্রফেসর ওদের ক্লাস নেওয়া শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ কেউ একজন প্রফেসরের বাড়িতে ঢুকে ক্যামেরার সামনেই তাকে খুন করে। সবাই এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই মুভির নাম ওঠে আসালু। প্রফেসরের এই হত্যাকাণ্ড মিডিয়াতে প্রকাশ হয়, আর তা খুব দ্রুত আগুনের মতো ছড়িয়ে পড়ে। আর এই মামলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়। তখন সিআইডি প্রধান এই মামলাটি তার সবচাইতে ইন্টেলিজেন্ট অফিসার রঞ্জিতকে দেয়, যে বর্তমানে আরেকটি খুনের তদন্ত করছে, যেখানে একজন ব্যক্তিকে নির্মমভাবে খুন করা হয়েছে। যে লোকটি মারা গেছে তার স্ত্রী রঞ্জিতের সামনে কান্না করছে আর বলছে, গতকাল রাতে আমরা স্বামী স্ত্রী একসাথে শুয়েছিলাম। তারপর বাইরের একটি আওয়াজ পেয়ে আমার স্বামী সেখানে কি হয়েছে তা দেখতে যায়। আর তারপর স্বামীর চিৎকার শুনে আমিও সেদিকে যাই, আর গিয়ে দেখতে পাই একজন অচেনা লোক, যে তার পুরো শরীর কালো কাপড় দিয়ে মুড়ে এসেছিল, সে আমার স্বামীকে নির্মমভাবে চাকু দিয়ে খুন করছে। আর সেই চিৎকার শুনে আমার বাড়ির কাজের লোকও সেখানে চলে আসে। সে খুনিকে ধরতে চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে সে পালিয়ে যায়। এরপর রঞ্জিত সেই জায়গাটিতে যায় যেখান দিয়ে খুনি পালিয়ে গেছে। এরপর রঞ্জিত সেই লাশটি ভালোভাবে চেক করে আর দেখতে পায় তার আঙ্গুলে রক্তের দাগ রয়েছে। আর সে বুঝে যায় যে এই লোকটি গল্ফ খেলতো। আর তারপর সে তার গল্ফ স্টিক গুলো ভালো করে চেক করে। আর তারপরে রঞ্জিত তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে লাশের গায়ে চাকু দিয়ে আঘাত করার জন্য। এতে তার অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায়, কিন্তু তারপরও সে লাশের গায়ে চাকু দিয়ে আঘাত করতে থাকে। এটা দেখে মারা যাওয়া ব্যক্তির স্ত্রী চিৎকার করে বলে যে তোমরা এটি কি করছো? তখন রঞ্জিত তাকে চুপ করায় আর সেই বাড়ির চাকরকে ডাক দেয়। তখন রঞ্জিত চাকরকে জিজ্ঞাসা করে, তুমি এই খুনের ব্যাপারে কি বলবে? তোমার মালিকের ওয়াইফ যা বলেছে তাই বলবে নাকি আরো কিছু ঘটেছে? তখন সেই চাকরটি বলে যে তার মালিকের ওয়াইফ ঠিকই বলেছে। তখন রঞ্জিত চাকরকে জিজ্ঞাসা করে, তোমার ঘাড়ে কি হয়েছে? তখন চাকর বলে যে আমার ঘাড়ে সামান্য মোচড় লেগেছিল, আর যে কারণে ব্যথা হয়। আর এরপর রঞ্জিত সেই কলারটি গলা থেকে খুলে ফেলে, আর সেখানে দেখতে পায় নখের দাগ রয়েছে। তখন রঞ্জিত বলে, আমি বলছি আসলে তাকে কিভাবে খুন করা হয়েছে। আর তখন গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর আমাদের দেখানো হয় যে মহিলাটির স্বামী গল্ফ খেলে যখন বাড়িতে ফেরে তখন তার স্ত্রী এবং চাকরকে আপত্তিকর অবস্থায় পায়, আর তাই সে তার চাকরের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তখন চাকরকে বাঁচাতে লোকটির স্ত্রী গল্ফ স্টিক দিয়ে লোকটির মাথায় বাড়ি দেয়, আর এতেই সে মারা যায়। কিন্তু পুলিশ যেন তাকে সন্দেহ না করে, এজন্য লোকটি মারা যাওয়ার পরেও তার পেটে চাকু দিয়ে আঘাত করে, আর তারপর তার ড্রেস করে নাইট ড্রেস পরিয়ে দেয়, যাতে পুলিশ সেই লোকটির স্ত্রীকে কোনোভাবেই সন্দেহ না করে। তখন রঞ্জিত তাকে বলে যে তুমি প্ল্যানটি ভালোই সাজিয়েছিলে, কিন্তু সামান্য কিছু ভুল করেছো, আর তা হলো তুমি পেটে অনেকবার চাকু দিয়ে আঘাত করেছো, কিন্তু তার নাইট ড্রেসে চাকুর কোনো আঘাত নেই। আর গল্ফ স্টিক দিয়ে মারার পরে সেখান থেকে তুমি রক্ত মুছে ফেললেও গল্ফ স্টিকটি উল্টোভাবে রেখে দিয়েছিলে। আর এরপর রঞ্জিত সেই গল্ফ স্টিকটি আরো ভালো করে চেক করে, আর সেখানে ওই ব্যক্তির রক্তের নিশানা পায়। আর লোকটির নখে লেগে থাকা চামড়া সেই চাকরের গলার চামড়ার সাথে মিলে যায়। আর এরপর সেই লোকটির স্ত্রী সব স্বীকার করে নেয়। এরপর আমাদের রঞ্জিতের পরিবারকে দেখানো হয়, যেখানে তার ছেলেকে দেখে স্পেশাল চাইল্ড মনে হয়, কিন্তু সে খুব সহজেই কঠিন কঠিন পাজল সলভ করে দেয়। তাই তার ছেলে এখনো স্কুলে যায় না। আর রঞ্জিত ছেলের জন্য অনেক কঠিন কঠিন পাজল নিয়ে আসে, আর তারা অনেক মজা করে। ঠিক তখনই রঞ্জিত প্রফেসরের হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে এবং তাকে সেই ক্রাইম সিনে ডাকা হয়। এরপর রঞ্জিত তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, এখানে কি ফোর্স এন্ট্রি করা হয়েছিল? তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, না স্যার, খুনি দরজা দিয়েই ঢুকেছে, হয়তোবা প্রফেসর তাকে চিনত। তখন সেখানে বন্দনা চলে আসে, আর লাশ দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন সে রঞ্জিতকে বলে যে সে বন্দনা এবং সে এই পাশেই থাকে, আর প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট হিসাবে সে কাজ করছিল। তারপর রঞ্জিত বন্দনা পুরো নাম জিজ্ঞাসা করে। তখন সে বলে যে তার নাম বন্দনা আসালু, মানে আসালু তাদের সারনেম। রঞ্জিত প্রফেসরের ফ্যামিলি সম্পর্কে বন্দনাকে জিজ্ঞাসা করে। তখন বন্দনা বলে যে প্রফেসরের স্ত্রী বেঁচে নেই, এক ছেলে এবং এক মেয়ে। মেয়ে ইউএসএ তে থাকে। ছেলে বখাটে হয়, প্রফেসর এবং তার ছেলের মধ্যে অনেক ডিস্টেন্স, আর তাদের কোনো যোগাযোগ নেই। তখন রঞ্জিত তাকে জিজ্ঞাসা করে, প্রফেসরের সাথে আপনার শেষ দেখা কবে হয়েছিল? তখন বন্দনা বলে, গত
গতকাল রাতেই দেখা হয়েছিল। প্রফেসর একটা অ্যাপস তার ফোনে ইনস্টল করতে চেয়েছিল, তাই গুগল প্লে স্টোর থেকে আমি ইনস্টল করে দিয়েছিলাম, কারণ প্রফেসর ফোন সম্পর্কে তেমন ভালো আইডিয়া ছিল না। তখন রঞ্জিত প্রফেসরের ফোন বন্দনাকে দেয় আনলক করার জন্য, কিন্তু বন্দনা তা আনলক করতে পারে না এবং বলে যে হয়তো গতকাল রাতে প্রফেসর তার লক প্যাটার্ন চেঞ্জ করেছে। তারপর রঞ্জিত বন্দনাকে বলে যে এই খুনের রহস্য ভেদ করার জন্য আপনার সাহায্যের প্রয়োজন, যেহেতু আপনি প্রফেসর সম্পর্কে সবকিছুই জানেন। তখন বন্দনা বলে ঠিক আছে, আমি অবশ্যই সাহায্য করব, কিন্তু সন্ধ্যায় আমার একটি জরুরি কাজ রয়েছে, তাই সন্ধ্যাবেলা আমাকে সেখানে যেতে হবে। তখন রঞ্জিত বলে সে সন্ধ্যা হলে তা দেখা যাবে, আপাতত আপনি আমাদেরকে সাহায্য করুন। এরপরে সিন চেঞ্জ হয় আর আমরা শ্রীষা নামে একটি মেয়েকে দেখতে পাই যে হসপিটালে কোমা অবস্থায় ভর্তি রয়েছে। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক বড় অ্যাক্সিডেন্ট করে এখন এই অবস্থায় রয়েছে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই রঞ্জিত প্রফেসরের সিসি ক্যামেরার ফুটেজ গুলো চেক করছে, আর সেখানে 7টার সময় কেউ একজন মোটরসাইকেল নিয়ে তার বাড়িতে আসে। রঞ্জিত বন্দনাকে জিজ্ঞাসা করে তুমি কি একে চেনো? তখন বন্দনা বলে হ্যাঁ, এ তো রাকেশ, প্রফেসরের ছেলে। 7টার সময় রাকেশের ভিতরে ঢোকার ভিডিও থাকলেও তার বাইরে যাওয়ার কোনো ভিডিও ফুটেজ ছিল না। এরপর 7:30টার সময় সেখানে আমরা মূর্তি নামে আরো একজন লোককে দেখতে পাই যে প্রফেসরের বাড়িতে ঢুকে। তখন রঞ্জিত বন্দনাকে জিজ্ঞাসা করলে বন্দনা বলে যে হ্যাঁ, একে আমি চিনি, এর আমি নাম জানি না, তবে বেশ কয়েকবার আমি প্রফেসরের সাথে তাকে কথা বলতে দেখেছি, আর মূর্তিরও বাইরে যাওয়ার কোনো ভিডিও দেখা যায়নি। এরপর 8টার সময় হেমা নামের একজন মহিলা আসে প্রফেসরের বাড়িতে, তারও বাইরে বের হওয়ার কোনো ফুটেজ পাওয়া যায়নি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কেউ একজন তাদের বের হয়ে যাওয়ার ফুটেজ ডিলিট করে দিয়েছে। আর এরপর 8:30টার সময় যোগী নামের আরো একজন লোক ভিতরে আসে। তখন বন্দনা বলে যোগী প্রফেসরের পুরনো চাকর, আর এর মধ্যে রঞ্জিতের টিম প্রফেসরের ফোন আনলক করে ফেলে। আর তখন তারা দেখতে পায় প্রফেসরের ফোন থেকেই এই 4জন ব্যক্তিকে মেসেজ করা হয়েছিল, আর তাদেরকে বিভিন্ন সময় আসতে বলা হয়েছিল, অর্থাৎ 7টা, 7:30, 8টা এবং 8:30টায়। আর ঠিক সেই সময়ে তারা প্রফেসরের বাড়িতে এসেছিল। এরপর রঞ্জিত সেই 4জনকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে ডাকে, আর সে গতকাল রাত্রের ভিডিও ফুটেজগুলো আবার দেখতে থাকে। আর তাতে দেখা যায় বন্দনা সত্যি গতকাল রাত্রে প্রফেসরের বাড়িতে এসেছিল, আর তার চলে যাওয়ার পরে কেউ একজন বাড়ির ভিতরে ঢোকে, কিন্তু তার মুখ স্পষ্ট দেখা যায় না। আর এরপর রঞ্জিত সেই 4জনকে অফিসে নিয়ে আসে আর প্রথমে রাকেশকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রঞ্জিত রাকেশকে বলে যে তুমি এই বাড়িতে কেন এসেছিলে? তখন রাকেশ বলে যে তার বাবা তাকে ঠিক 7টার সময় তার বাড়িতে আসার জন্য মেসেজ করেছিল। আর তারপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই প্রফেসর তখন ফল কাটছিল, আর তখন তার ছেলে রাকেশ সেখানে চলে আসে। আর এতে প্রফেসর অনেক বিরক্ত হয় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো? তখন রাকেশ প্রফেসরকে বলে যে তুমি তো আমাকে 7টার সময় আসতে বলেছিল, আর তারপর সে তাকে মেসেজ দেখায়, কিন্তু তখন প্রফেসর বলে যে আমি তোমাকে কোনো মেসেজ দেইনি, এখন এখান থেকে চলে যাও। তখন রাকেশ অনেক কান্না করে এবং তার বাবাকে বলে যে আমার গার্লফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, সো প্লিজ আমাকে 1 লক্ষ টাকা দাও। কিন্তু প্রফেসর তাকে কোনো টাকা দেয় না আর তাকে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে বলে। আর তারপর রাকেশ কিছুক্ষণ একটি চাকুর দিকে তাকিয়ে থাকে আর তারপর সেখান থেকে চলে যায়। তখন রঞ্জিত তাকে জিজ্ঞাসা করে যে তোমার বাবার সাথে তোমার এত দূরত্ব কি জন্য? তখন রাকেশ বলে যে আমি আমার মায়ের জীবন নিয়েছিলাম আর তাই সে আমাকে ঘৃণা করে। এই কথা শুনে রঞ্জিত অবাক হয়ে যায়। আর তখন রাকেশ বলে যে আমার মায়ের ইনসোমিয়া ছিল আর তাই ডাক্তার তাকে কিছু ঘুমের ওষুধ দিয়েছিল, তবে প্রতিদিন একটি ট্যাবলেটই খাওয়ার অনুমতি ছিল। কিন্তু রাকেশ তখন খুব ছোট ছিল আর তাই সে মনে করেছিল সবগুলো ট্যাবলেট তার মাকে দিলে সে নিশ্চিন্তে ঘুমাতে পারবে, আর তাই সে সমস্ত ট্যাবলেট পানিতে মিশিয়ে তার মাকে খেতে দেয়। বেশি মাত্রার ওষুধ খাওয়ার কারণে রাকেশের মা মারা যায় এবং তারপর থেকে প্রফেসর তার ছেলে রাকেশকে দেখতে পারে না আর নিজের থেকে সম্পূর্ণ দূরে রেখেছিল। একটি লাই ডিটেকটিভ যন্ত্র দিয়ে রঞ্জিত টেস্ট করছিল যে রাকেশ সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। এর মধ্যে রঞ্জিত জানতে পারে প্রফেসর তার সমস্ত সম্পত্তির নমিনি রাকেশকে করে গিয়েছে। তখন সে রাকেশকে জিজ্ঞাসা করে তুমি কি সম্পত্তি পাওয়ার লোভেই তোমার বাবাকে হত্যা করেছো? কেননা তোমার বাবা তোমাকে সকল সম্পত্তিতে নমিনি করে গেছে। তখন রাকেশ বলে যে আমি তো জানতামই না যে আমার বাবা আমাকে সম্পত্তিতে নমিনি করে গিয়েছে, সুতরাং তাকে হত্যা করার কোনো কারণই নেই। এরপর রঞ্জিত রাকেশকে বাইরে অপেক্ষা করতে বলে। তখন রঞ্জিত তার অ্যাসিস্ট্যান্টকে বলে রাকেশের উপরে নজর রাখার জন্য আর তার গার্লফ্রেন্ড সত্যি অ্যাক্সিডেন্ট করেছে কিনা তা জানার জন্য। এরপর আমরা দেখতে পাই রাকেশ কাউকে ফোন করে দ্রুত টাকা ম্যানেজ করে তার গার্লফ্রেন্ডের অপারেশনের ব্যবস্থা করতে বলে। আসলে এখানে স্পষ্ট হয় না শ্রীষাই রাকেশের গার্লফ্রেন্ড কিনা, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই ডাক্তার কাউকে ফোন দিয়ে বলছে শ্রীষার অবস্থা খুব খারাপ। এরপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই রঞ্জিত মূর্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ইন্টারোগেট রুমে ডেকেছে, যে সকাল 7:30টায় প্রফেসরের বাড়িতে গিয়েছিল। রাকেশের মতো মূর্তিকেও প্রফেসর জিজ্ঞাসা করে সে কেন এসেছে। তখন মূর্তি তাকে বলে যে আপনি আমাকে জমির ব্যাপারে কথা বলার জন্য আজকে সকাল 7:30টায় আসতে বলেছিলেন। তখন প্রফেসর বলে যে এরকম কোনো মেসেজই তো আমি পাঠাইনি,
তখন রঞ্জিত তাকে জিজ্ঞাসা করে কোন জমির ব্যাপারে কথা বলতে গিয়েছিল। তখন রঞ্জিত বলে যে বেশ কিছুদিন আগে আমার কিছু টাকার প্রয়োজন হয়, আর এই জন্য আমার অল্প একটু জমি আমি তার কাছে বিক্রি করি, কিন্তু এখন আমি সেই জমিটাই আবার কিনে নিতে যাচ্ছি, কিন্তু এতে প্রফেসর রাজি হচ্ছে না। তো প্রতিবারের মতো আজকেও তার সাথে আমি এই ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু প্রফেসর আজকেও রাজি হয়নি, আর সে আমার সাথে আজ অনেক খারাপ ব্যবহার করেছে। মূর্তি এবং প্রফেসরের কথা বলার সময় বন্দনাও সেখানে চলে আসে, আর তাই বন্দনাথ বলেছিল মূর্তিকে সে দেখেছে কিন্তু তার নাম জানে না। তখন রঞ্জিত মূর্তিকে বলে যে তুমি কি প্রফেসরকে খুন করেছো? তখন মূর্তি বলে যে না, আমি চাকুর দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম, কিন্তু আমি তাকে খুন করিনি। এরপর মূর্তিকেও রাকেশের সাথে বসতে বলে এবং তাদেরকে অপেক্ষা করতে বলে। তখন মূর্তির ওয়াইফ মূর্তিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি প্রফেসরকে খুন করেছো? তার এই প্রশ্নে মূর্তি কোনো উত্তর দেয় না এবং ফোনটি কেটে দেয়। এরপর রঞ্জিত বন্দনাকে হেমার ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলে যে হেমা কেন এখানে এসেছিল। তখন বন্দনা বলে যে হেমার ছেলে মাদকাসক্ত ছিল আর এই জন্য তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়, আর এই কারণেই হেমা প্রফেসরের সাথে দেখা করতে আসে যেন প্রফেসর তার ক্ষমতা দিয়ে তার ছেলেকে কলেজে পুনরায় ভর্তি করিয়ে দিতে পারে। আর তারপর রঞ্জিত হেমাকে জিজ্ঞাসাবাদের জন্য সেখানে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে আজ সকাল 8টায় আপনি প্রফেসরের সাথে কেন দেখা করতে গিয়েছিলেন? তখন হেমা বলে যে সে আমাকে মেসেজ করেছিল আর তাই আমি সেখানে গিয়েছিলাম, আর তাকে বললাম তুমি যা চেয়েছিলে তা তো আমি করেছি, তাই এখন আমার ছেলেকে কলেজে ফিরিয়ে নাও। কিন্তু তখন প্রফেসর বলে সে আমাকে কোনো মেসেজই করেনি। তখন রঞ্জিত হেমাকে জিজ্ঞাসা করে আচ্ছা ঠিক আছে, তবে আপনি আমাকে এটা বলেন যে প্রফেসর আপনার কাছে কি চেয়েছিল আর আপনি কি করেছিলেন? তখন হেমা অনেকটা বিব্রতকর অবস্থায় পড়ে যায় এবং সে কান্না করতে শুরু করে। আর তারপর হেমা বলতে থাকে সে যখন প্রথমবার প্রফেসরের কাছে তার ছেলের ব্যাপারে কথা বলতে এসেছিল তখন প্রফেসর তাকে বলে তুমিও সিঙ্গেল প্যারেন্ট আর আমিও, তাই তুমি যদি আমার সাথে কিছুটা অ্যাডজাস্ট করে নাও তাহলে আমি তোমার ছেলেকে কালকে কলেজে নিয়ে যাব। আর এটা বলে প্রফেসর তার হাত ধরে ঘরে নিয়ে যায়। তখন রঞ্জিত বলে আমি আগের কোনো কথা শুনতে চাচ্ছি না, আজকে সকালে কি হয়েছে তাই বলুন। তখন হেমা বলতে থাকে আজকে সকালেও আমি যাওয়ার পরে তাকে আমার ছেলেকে কলেজে নিয়ে যেতে বলি, কিন্তু প্রফেসর তা না করে আমাকে তার সাথে থাকতে বলে, আর আমি তা না করে দিই এবং বলি যে আজকে আমি আমার ছেলেকে কলেজে নিয়ে যাব। তখন প্রফেসর তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি না থাকতে চাও তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার তো একটি মেয়ে আছে, তাকে কালকে থেকে পাঠিয়ে দিও। এতে হেমা অনেক রেগে যায় এবং চাকুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখান থেকে চলে আসে। তখন রঞ্জিত তাকে জিজ্ঞাসা করে আপনি কি তাহলে প্রফেসরকে খুন করেছেন? তখন হেমা বলে না, আমি খুন করিনি। আর এরপর হেমাকেও রাকেশ এবং মূর্তির সাথে একই রুমে বসে থাকতে বলে। আর তখন হেমার ছেলে হেমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে জিজ্ঞাসাবাদে কি হয়েছে, আর সত্যি কি তুমি প্রফেসরকে খুন করেছো? তখন হেমা তার কোনো কথার উত্তর দেয় না এবং সে ফোনটি কেটে দেয়। এর পরের দৃশ্যে আমরা হসপিটালে শ্রেষাকে দেখতে পাই, যেখানে ডাক্তাররা তার ব্রেনের স্ক্যান করছিল এবং আসলেই তার সাথে কি হয়েছে তা জানার জন্য মনিটরের সাথে তার ব্রেনকে কানেক্ট করে এবং সে শেষ কি দেখেছিল তা দেখার চেষ্টা করে। এরপর আমরা দেখতে পাই রাকেশ হসপিটালে গিয়েছে তার বাবার লাশ দেখার জন্য, আর তখন ওয়ার্ড বয়কে কোনো ডকুমেন্টস এর জন্য দূরে পাঠিয়ে সে তার বাবার সোনার দাঁত বের করে নেয় যাতে সে এটি বিক্রি করে তার গার্লফ্রেন্ডের চিকিৎসা করতে পারে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রঞ্জিত যোগীকে জিজ্ঞাসাবাদ শুরু করে, আর রঞ্জিত তাকে জিজ্ঞাসা করে যে তুমি তো আগে প্রফেসরের বাসায় কাজ করতে তাই না, তাহলে প্রফেসর কেন তোমাকে কাজ থেকে বের করে দিয়েছে? তখন যোগী বলতে শুরু করে আমি এবং আমার ওয়াইফ দুজনেই প্রফেসরের বাসাতে কাজ করতাম, কিন্তু মাঝে মাঝেই আমি প্রফেসর এবং আমার ওয়াইফকে বেশ ঘনিষ্ঠভাবে দেখেছি, আর আমার ওয়াইফকে খারাপ ভেবে আমি একদিন সবার সামনে তাকে মারতে থাকি। তখন আমার ওয়াইফ আমাকে জানায় যে একদিন সে ড্রেস চেঞ্জ করার সময় প্রফেসর তার ভিডিও বানায় এবং এরপর থেকে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে আর বলে যে সে যদি স্বইচ্ছায় তার কাছে না যায় তাহলে সে এই ভিডিওটি লিক করে দিবে, আর এই কারণে বাধ্য হয়ে তার ওয়াইফ প্রফেসরের সাথে ঘনিষ্ঠ হয়, আর ভিডিও লিক হয়ে যাওয়ার ভয়ে সে কিছু করতেও পারে না। এসব শুনে যোগী প্রফেসরের বাড়িতে যায় এবং প্রফেসরকে অনেক মারধর করে এবং সে প্রফেসরকে বলে যে এখনই তুই তোর ফোন থেকে সব ভিডিও ডিলিট করে দিবি। তখন প্রফেসর তা মেনে নেয় এবং সে তার ফোন নেওয়ার জন্য উপরে যায়, আর উপরে গিয়ে দেখে বন্দনা সেখানে বসে গান শুনছে। তখন প্রফেসর ভাবে যাক ভালো হয়েছে বন্দনা এই মারামারি দেখেনি, আর তারপর সে তার ফোন নিয়ে নিচে চলে যায় এবং যোগীর সামনে তার ওয়াইফের ভিডিও ডিলিট করে দেয়। তারপর যোগী খুশি মনে তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তার ওয়াইফ গলায় ফাঁসি নিয়েছে। এই কারণে যোগী অনেক রেগে যায়, আর তারপর সে আবার প্রফেসরের বাড়িতে যায় আর গিয়ে তাকে হত্যা করতে চায়, কিন্তু তখন প্রফেসর তাকে বলে যে যোগী যদি প্রফেসরকে হত্যা করে তাহলে সে জেলে যাবে, আর যদি হত্যা না করে তাহলে সে যোগীকে অনেক টাকা দিবে যা দিয়ে তার পুরো লাইফ সেটেল হয়ে যাবে। তখন যোগী তা মেনে নেয়, আর এরপর গল্পটি বর্তমানে চলে আসে, আর তারপর যোগী আবার ফ্ল্যাশব্যাকে চলে
যায় এবং বলে যে আজ সকালে আমি প্রফেসরের নাম্বার থেকে মেসেজ পেয়ে তার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু প্রফেসর তাকে বলে যে তুই এখানে কেন এসেছিস। তখন যোগী প্রফেসরকে বলে আপনার মেসেজ দেখে, কিন্তু প্রফেসর আবারও বলে সে কোনো মেসেজ পাঠায়নি। আর সেই সাথে প্রফেসর তাকে আরো জানায় যে তার টাকার এখনো ম্যানেজ হয়নি। এটা শুনে যোগী অনেক রেগে যায় এবং সে চাকু দেখতে থাকে, আর তারপর সে সেখান থেকে চলে আসে আর বলে যে স্যার আমি প্রফেসরকে খুন করিনি। তখন রঞ্জিত তাকেও অন্যদের সাথে বসিয়ে রাখে অপেক্ষা করার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই একজন সাইকিয়াট্রিস্ট সেই লাই ডিটেকটিভ মেশিনের ডেটাগুলো অ্যানালাইসিস করছে এবং রঞ্জিতকে বলছে যে হয় তারা চারজনই সত্যি কথা বলছে অথবা তারা অনেক প্র্যাকটিস করে খুব ভালো মিথ্যা কথা বলছে। আর তখন বন্দনা রঞ্জিতকে বলে যে এখন তাকে বের হতে হবে, কেননা সন্ধ্যায় তার একটি ইম্পর্টেন্ট কাজ রয়েছে। এরপরের দিন আমরা দেখতে পাই বন্দনা হসপিটালে গেছে শ্রেষার কাছে, কারণ শ্রেষা তার একমাত্র ছোট বোন, সে শ্রেষাকে অনেক ভালোবাসতো। তখন গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখতে পাই একদিন শ্রেষা বন্দনার সাথে দেখা করার জন্য প্রফেসরের বাসায় যায় আর লিফটে উঠে বন্দনাকে ফোন দিয়ে বলে তুই কোথায় আছিস, আমি এখন প্রফেসরের বাসায় যাচ্ছি। তখন বন্দনা তাকে বলে যে সে যেখানেই আছে সেখানেই যেন দাঁড়িয়ে থাকে, প্রফেসরের বাসায় কোনোভাবেই যেন না যায়। কিন্তু লিফটের মধ্যে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে শ্রেষা ঠিকভাবে শুনতে পায়নি, আর তাই সে প্রফেসরের বাসায় চলে যায়। তারপর প্রফেসর তাকে দেখে বলে যে ও তুমি বন্দনার ছোট বোন, ভিতরে আসো। ভিতরে যাওয়ার পর প্রফেসর শ্রেষাকে খুব বাজেভাবে দেখছিল। তখন শ্রেষা বন্দনার টেবিলে একটি পুলিশ অফিসারের ছবি পায়, আর তখন সে বলে যে এটা তো আমাদের বাবার ছবি, বাবা যখন ইয়াং অবস্থায় ছিল তখন এই ছবিটি তোলা। আসলে বন্দনা যেদিন প্রথমবার প্রফেসরের বাসায় এসেছিল তখন প্রফেসর তাকে বাজেভাবে টাচ করেছিল, আর এই থেকে বাঁচার জন্য সে তার বাবার ইয়াং সময়ের ছবি প্রফেসরকে দেখায় এবং বলে যে এটা আমার ফিয়ান্সি। আর এরপর থেকে প্রফেসর তাকে সমীহ করে চলতো। তবে আজকের কথাটি শুনে প্রফেসর অনেক শকড হয়ে যায় আর বন্দনার উপরে অনেক রেগে যায়। তারপর সে শ্রেষাকে খারাপভাবে টাচ করতে থাকে এবং একটি সময় তাকে জোর করতে শুরু করে। তখন শ্রেষা নিজেকে বাঁচাতে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে শ্রেষা দেয়ালের সাথে তার মাথায় আঘাত লাগে এবং তারপরে সে সেন্সলেস হয়ে সেখানে পড়ে থাকে। আর শ্রেষাকে এই অবস্থা দেখে প্রফেসর রুমে চলে যায় যেন সে কিছুই দেখেনি। এরপর সেখানে বন্দনা চলে আসে আর তারপর বন্দনা এবং প্রফেসর মিলে শ্রেষাকে হসপিটালে ভর্তি করে। আর তারপর ডাক্তার শ্রেষাকে দেখে বলে যে শ্রেষা এখন কোমাতে চলে গিয়েছে। শ্রেষা কোমাতে চলে গিয়েছে শুনে প্রফেসর অনেক খুশি হয় আর ভাবে যে এখন অন্তত শ্রেষা তার কথা কাউকে বলতে পারবে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডাক্তার বন্দনাকে বলছে যে শ্রেষা নিজে থেকে আঘাত পায়নি, বরং কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আর সে কারণে সে মাথায় আঘাত পায়। এরপর সে বন্দনাকে রিপোর্টগুলো দেখায় এবং বলে যে তারা চেষ্টা করেছে শ্রেষা শেষ কি দেখেছিল তা খুঁজে বের করার জন্য। আর তারপর বন্দনাকে একটি ভিডিও দেখায়, সেই ভিডিওতে মানুষটি স্পষ্ট না থাকলেও সে শার্টের গায়ে একটি ব্যাজ দেখতে পায় যা সাধারণত প্রফেসরের শার্টে ছিল। আর এটা দেখে বন্দনা শিওর হয়ে যায় যে এটা প্রফেসরই করেছে। আর তখন সে প্রফেসরের উপরে অনেক রেগে যায় আর এর প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করে। আর এরপর সে একদিন সেই সুযোগটি পেয়ে যায় যখন যোগী এবং প্রফেসরের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, তখন বন্দনা তার সবটাই দেখে নেয়। আর যোগীর কথা মতো প্রফেসর তার ভিডিওগুলো ডিলিট করার জন্য উপরে আসে ফোন নেওয়ার জন্য, কিন্তু তার মনের মধ্যে অন্য কিছু চলছিল আর তাই সে তার ফোন থেকে অন্য আরেকটি ফোনে সকল ভিডিও ট্রান্সফার করে নেয় এবং তারপরে সে যোগীর কাছে যায় এবং তার সামনে ওই ফোন থেকে ভিডিওগুলো ডিলিট করে দেয়। তারপর বন্দনা প্রফেসরের ফোন আনলক করে সে ভিডিওগুলো দেখে। সে দেখতে পায় অনেক মেয়ের সাথেই সে অপকর্ম করেছে আর তখন সে সিদ্ধান্ত নেয় এই প্রফেসরের বেঁচে থাকার কোনো অধিকার নেই আর তাই সে তাকে খুন করার পরিকল্পনা করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডক্টর হারিনি বন্দনাকে বলে যে শ্রেষার ব্রেন ডেড হয়ে গিয়েছে, তাই যদি শ্রেষার অর্গান ডোনেট করা যায় তাহলে মৃত্যু পথযাত্রী অনেক রোগী বেঁচে যেতে পারে। বন্দনাও এতে রাজি হয়। তখন ডক্টর হারিনি ফোনে কারোর সাথে পাসপোর্টের বিষয়ে কথা বলছিল, কেননা সে অল্প দিনের মধ্যেই বিদেশ যাবে। আর তারপর সে বন্দনাকে বলে যে শ্রেষার অর্গান ট্রান্সফার করার জন্য বেশ কিছু ডাক্তার এই হসপিটালে আসছে। এরপর বন্দনা শেষবারের মতো শ্রেষার কাছে গিয়ে বসে এবং অনেক কান্না করে আর বলে যে আমি তোর মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিব। এরপর শ্রেষার অর্গান নেওয়ার জন্য ডাক্তাররা তাকে নিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই সিআইডি শ্রেষার শরীরে ডাক্তারের ফিঙ্গারপ্রিন্ট পায় আর তারা এটাও জেনে যায় যে শ্রেষার সারনেম আসালু। তখন রঞ্জিতের সন্দেহ হয় বন্দনার উপরে। সে ভাবে হয়তো শ্রেষা এবং বন্দনা দুই বোন এবং শ্রেষার জন্যই সে প্রফেসরকে হত্যা করেছে। এরপর তারা বন্দনার বাড়িতে যায় এবং গিয়ে দেখতে পায় বন্দনার বাড়ি একদম ফাঁকা এবং তার মোবাইল ফোনও মাইক্রো ওভেনে দিয়ে পুড়িয়ে ফেলেছে। আর তারপর সেখানে কিছু সন্দেহজনক কিছু এভিডেন্স উদ্ধার করে। আসলে রঞ্জিতের কোনো ধারণাই ছিল না বন্দনা প্রফেসরকে হত্যা করতে পারে, কেননা যখন প্রফেসর
প্রফেসরের হত্যা হয় তখন বন্দনাও সেই লাইভ ক্লাসে উপস্থিত ছিল। এরপর রঞ্জিত সেই লাইভ ক্লাসের ভিডিও ফুটেজ আবার দেখতে থাকে, কিন্তু ভিডিওতে রঞ্জিত তেমন সন্দেহজনক কিছুই পায় না। তারপর সে তার ছেলেকে ভিডিওটি দেখায় এবং বলে যে এখানে অদ্ভুত কিছু রয়েছে কিনা। তখন তার ছেলে বলে প্রফেসরের হত্যার সময় সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু বন্দনার মুখের এক্সপ্রেশন 2-3 সেকেন্ড পরে চেঞ্জ হয়। এরপর রঞ্জিত আরো ইনভেস্টিগেট করে এবং জানতে পারে যে বন্দনা প্রফেসরের বাসার ডুপ্লিকেট একটি চাবি বানিয়ে ফেলে আর আগে থেকে একটি ভিডিও রেকর্ড করে রাখে। আর যখন অনলাইন ক্লাস শুরু হয় তখন সেই ভিডিওটি প্লে করে সে প্রফেসরের বাড়িতে যায় আর তাকে খুন করে, কিন্তু টাইমিং এ একটু ঝামেলা হওয়ার কারণে তার এক্সপ্রেশনটি কয়েক সেকেন্ড পরে দেখা যায়। হত্যার আগের রাত্রে বন্দনা প্রফেসরের বাড়িতে যায় আর তাকে বলে যে আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার ফোনে অ্যাপস ইনস্টল করার কথা। এই কথা বলে সে প্রফেসরের থেকে তার ফোনটি নেয় এবং সে রাকেশ, যোগী, হেমা এবং মূর্তিকে মেসেজ দিয়ে তার বাড়িতে আসতে বলে। আর এই বাসার সিসি ক্যামেরা অ্যাক্সেস ছিল তার ল্যাপটপে, যে কারণে সে তার ল্যাপটপ থেকেই তাদের চলে যাওয়ার ভিডিওগুলো ডিলিট করে দেয়। তখন রঞ্জিতের অ্যাসিস্ট্যান্ট রঞ্জিতকে বলে যে বন্দনা কি তাদের 4 জনকে ডেকেছিল যেন আমরা বন্দনার উপরে কোনো সন্দেহ না করি এই জন্য। তখন রঞ্জিত বলে না, সে ওই 4 জনকে ফাঁসানোর জন্য তাদেরকে ডাকেনি, বরং সে চেয়েছিল আমরা যেন সেই 4 জনকে জিজ্ঞাসাবাদ করি এবং প্রফেসরের আসল চেহারা বেরিয়ে আসে। তখন তার অ্যাসিস্ট্যান্ট রঞ্জিতকে বলে যে আমাদের উচিত এখনই বন্দনাকে অ্যারেস্ট করা, না হলে সে পালিয়ে যাবে। তখন রঞ্জিত বলে বন্দনাকে ধরা মনে হয় সম্ভব হবে না, কেননা সে নিশ্চয়ই কোনো প্ল্যান করে তারপরেই কাজটি করেছে। এরপর রঞ্জিতের অ্যাসিস্ট্যান্ট তার টিমকে বলে যে বন্দনা নামের এই শহরের সকল ট্রেন এবং বিমানের টিকিট চেক করার জন্য। তখন তার টিম অ্যাসিস্ট্যান্টকে জানায় যে বন্দনা নামে আজকে প্রায় 60টি টিকিট বুকিং হয়েছে। আর তারপর পুলিশ যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন তারা জানায় যে তাদের নাম বন্দনা না, অর্থাৎ বন্দনা প্ল্যানিং করে এই কাজটি করেছে। তখন অ্যাসিস্ট্যান্ট রঞ্জিতকে জানালে রঞ্জিত বলে যে আমি তো আগেই বলেছিলাম বন্দনাকে ধরা এত সহজ হবে না। আসলে বন্দনা ডক্টর হারিনীর পাসপোর্ট চুরি করেছিল আর তার ফটো চেঞ্জ করে সেখানে নিজের ফটো দেয়। আর তারপর আমরা দেখতে পাই বন্দনা এয়ারপোর্টে এসেছে আর সে তার পাসপোর্ট যখন দেয় তখন তাকে ফিঙ্গার দিতে বলে, কিন্তু তার ফিঙ্গার ম্যাচ হয় না। আর তাই সেখানে থাকা লোক সিআইডি কে ফোন দেয়, কিন্তু সিআইডি অফিস থেকে কেউ ফোন রিসিভ করে না। আর তারপর বন্দনা তাদেরকে বলে যে আমি ডক্টর হারিনী, যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার হসপিটালে ফোন দিয়ে কনফার্ম হন। তারপর সেখানকার লোকেরা তার হসপিটালে ফোন দেয় এবং সেখানে ডক্টর হারিনীর কথা জিজ্ঞাসা করায় তারা বলে হ্যাঁ, ডক্টর হারিনী আমাদের হসপিটালের ডাক্তার। তখন সেই অফিসারটি তাকে বলে যে আপনি দয়া করে ভিডিও কলে এসে তাকে কনফার্ম করুন। তখন সে বলে ঠিক আছে, আমি আমার সেলফোন থেকে আপনাকে ফোন করছি। এরপর সে ল্যান্ড ফোনটি রেখে তার সেলফোন আনতে একটু দূরে যায়। তখন বন্দনা কিছুটা ঘাবড়ে যায়, কারণ ভিডিও কলে আসলে তো সে ধরা পড়ে যাবে। তবে সে সেফটির জন্য ডক্টর হারিনীর ফিঙ্গারপ্রিন্ট আগে থেকেই লুকিয়ে রেখেছিল, আর তাই সে কথার ফাঁকে সেই ফিঙ্গারপ্রিন্ট তার আঙ্গুলে নিয়ে নেয় এবং তাদেরকে বলে যে আমি কি আরেকবার চেষ্টা করতে পারি। তখন তারা বলে হ্যাঁ অবশ্যই। তারপর বন্দনা তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয় এবং তা ম্যাচ হয়, আর তারপর তাকে ভিতরে ঢোকার পারমিশন দেয়। অন্যদিকে সিআইডি অফিসার মিস কল দেখে এয়ারপোর্টে ফোন করে এবং সেখান থেকে তাদেরকে ডিটেলস জানায়। তারপর রঞ্জিতের অ্যাসিস্ট্যান্ট এয়ারপোর্টে চলে আসে, কিন্তু ততক্ষণে বন্দনা প্লেনে উঠে গেছে এবং সে দেশ ছেড়ে চলেও গিয়েছে। এই সমস্ত ঘটনা অ্যাসিস্ট্যান্ট রঞ্জিতকে বলে। রঞ্জিত তখন বলে ভাই আমি তো আগেই বলেছি তাকে ধরা এতটা সহজ হবে না, বিষয়টা ছেড়ে দাও। এরপর সিন কাট হয় আর আমরা রাকেশকে দেখতে পাই যে কিছু টাকা নিয়ে তার গার্লফ্রেন্ডকে দেখার জন্য হসপিটালে এসেছে, কিন্তু সে হসপিটালে এসে দেখতে পায় তার গার্লফ্রেন্ড মারা গিয়েছে আর তাই সে কান্না করতে থাকে। তখন টিভিতে রাকেশ একটি নিউজ দেখতে পায় যেখানে দেখানো হয় প্রফেসর অনেকগুলো মেয়েকে টার্গেট করেছিল আর একে একে তার মুখোশ উন্মোচিত হচ্ছিল। এরপরের দৃশ্য আমরা দেখতে পাই রঞ্জিতের কাছে একটি মোবাইল ফোন আসে। রঞ্জিত বুঝতে পারে এটি বন্দনাই তাকে পাঠিয়েছে আর এই মোবাইল ফোনগুলোতে অনেক ভিডিও ছিল যা প্রফেসর রেকর্ড করে রেখেছিল। তখন রঞ্জিত ভাবে এরকম লোকের আসলে মারা যাওয়া উচিত। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা বন্দনাকে দেখতে পাই সে এখন প্লেনে বসে রয়েছে আর শ্রেষার ভিডিও দেখে অনেক কান্না করছিল আর এর মধ্যে দিয়েই মুভিটি শেষ হয়ে যায়।